হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব প্যালিয়েটিভ কেয়ারের ফরম্যাট নিয়ে। যেই প্যালিয়েটিভ কেয়ারের ফরম্যাট প্রতি মাসে সিএইচও দিদিমণিকে ফিল করে জমা দিতে হয়, যেটা কিনা একটা দেখিয়ে দিচ্ছি ফর্ম P1, যেটা মান্থলি পারফরমেন্স রিপোর্ট অফ প্যালিয়েটিভ কেয়ার ক্লিনিক, সেটা নিয়ে ডিসকাশন করব। সেটা ফরম্যাটে অনেকের কিন্তু অনেক প্রবলেম আছে, অনেকের মধ্যে অনেক মিসকনসেপশন, অনেক কনফিউশন রয়েছে। যদিও অনেক দিন ধরেই ফিল আপ করছেন সবাই, কিন্তু তাও একটুখানি কিন্তু অনেকের মধ্যে অনেক রকম ডাউট থাকতে পারে। সেই ডাউটগুলো আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। রিপোর্টিং যাতে পারফেক্ট হয় সেটার জন্য আমি এটা একটু এক্সপ্লেইন করব। সাথে যেই আমার প্রিভিয়াস ভিডিওতে আমি প্যালিয়েটিভ কেয়ার নিয়ে ডিসকাশন করেছিলাম, যারা দেখেছেন তো ভালো, না দেখলে আমি একবার দেখে নেবেন। তাও আমি ওখান থেকে বেশ কিছু স্লাইড নিয়ে একটু ডিটেলসে ব্যাপারগুলো বুঝিয়ে দেবো, যাতে এই ফরম্যাট করার সময় বা রিপোর্টিং করার সময় বা আপনি কেয়ার দিচ্ছেন কিন্তু সেটা প্রপার রিপোর্টিং হচ্ছে কিনা সেটা আপনি কনফার্ম করতে পারেন। সেই জন্যই আমি কিন্তু আজকে একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করার চেষ্টা করব। যদি একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে, যেটা কিনা আপনার ইনকোয়াস্ট ভিজিটের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তীকালে যে সার্ভিলেন্স ভিজিট বা আবার যদি ফিজিক্যাল ভিজিট হয় সেক্ষেত্রেও কিন্তু এটা খুব কাজে আসবে। আর যদি কারোর কোনো সাজেশন থাকে বা কিছু বলার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখুন, এই ফরম্যাট ফিল করার সময় অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম যেটা নেম অফ দ্য প্যালিয়েটিভ কেয়ার সেন্টার, ডেফিনেটলি আপনি যেহেতু ফর্ম ফিল আপ করছেন এখানে, তাহলে এখানে আপনার যে সুস্বাস্থ্য কেন্দ্রের নাম, সেই সুস্বাস্থ্য কেন্দ্রের নাম আপনি দিয়ে দিলেন, দিক করে নাম দিয়ে, যেটা HWC আপনি দিলেন। তার সাথে মান্থ তো আপনি মান্থলি ফর্ম্যাট, যেহেতু মে হোক জুন হোক যেটাই হোক সেটা আপনি বসিয়ে দিলেন। সাথে সালটা তো বসাতেই হবে, মে 2025 আপনি বসাতে দিলেন। এইবার পরের পয়েন্টটা দেখুন, যে ফরম্যাটে যেখানে ফিল করার জায়গা, সেটা হচ্ছে কি প্রথম কথাটা বলেছে এখানে দুটো ভাগ করেছে, এ আর বি। এ যে ভাগটা সেখানে আছে কি ফেসিলিটি, অ্যাক্টিভিটিস আর পারফরমেন্স আছে। তার মধ্যে প্রথম পয়েন্ট এর 1 নম্বরে রয়েছে টোটাল নাম্বার অফ নিউ পেশেন্ট সিন ইন দ্য ওপিডি। এই যে আমাদের যে সুস্বাস্থ্য কেন্দ্র, সেক্ষেত্রে সেখানে কিন্তু ওপিডিতে প্যালিয়েটিভ কেয়ার দেওয়ার কোনো ফেসিলিটি নেই। ওপিডিতে প্যালিয়েটিভ কেয়ার দেওয়ার কোনো ফেসিলিটি নেই। তাহলে আপনি কি করতে পারেন, আপনি ওপিডি যে জায়গাটা এটা পুরোপুরি আপনি কেটে দিতে পারেন, এটা টোটালি আপনি বাদ দিয়ে দিতে পারেন, পুরো বাদ এবং দাগ দিয়ে বাদ দিয়ে দিলেন, বা এখানে আপনি একটা জিরো বসিয়ে দিলেন। দ্যাটস এনাফ, দিয়ে টেনে দিলেন, দ্যাটস এনাফ। এইবার এসছে আমাদের এই জায়গা, কোথায় এটাকে পুরোপুরি আপনি টেনে দিলেন। এবার এসছে আসল জায়গায় বি পার্টটা, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল কি কমিউনিটি অ্যাক্টিভিটিস। আমরা কিন্তু প্যালিয়েটিভ কেয়ারে যা করব সেটা কমিউনিটিতে করব। এখানে প্রথম দিয়েছে দেখুন 5 নম্বর পয়েন্টে কি দিয়েছে, টোটাল ক্লায়েন্ট স্ক্রিন ফর প্যালিয়েটিভ কেয়ার অ্যাট SSK। তারপরে আপনার SSK থ্রু দিয়ে, SSK পক্ষ থেকে, SSK থেকে আপনি কতজনকে প্যালিয়েটিভ কেয়ারের জন্য স্ক্রিন করেছেন, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক ডাউটস আছে। আমাদের মধ্যেও কিন্তু কিছু ডাউটস ছিল, যেটা কিনা রিসেন্টলি ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে আপনি ধরুন যখন আউটরিচ সেশনে যাচ্ছেন, কমিউনিটিতে ফিল্ডে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি NCD আউটরিচ ক্লিনিক করছেন। অনেক সময় আপনি ফিল্ড ভিজিটে যদি যান, ইনকেস কোনো পেশেন্ট বা কেউ কিছু প্রবলেম আছে, তারপরে ধরুন আপনি তাকে আশা দিদিমণি বললো যে তার প্যারালাইসিস হয়ে গেছে বা স্ট্রোক হয়ে গেছে, সেখানে যাচ্ছেন, বা আপনার NCD ক্লিনিক যেখানে করছেন বাড়ির মধ্যে বা কোনো ICDS সেন্টার সেখানে করছেন, সেখানে করতে গিয়ে দেখা যায় যে কিছু মানুষ ওখানে স্ক্রিন করার জন্য আসে। এমনকি কিছু মানুষ আমরা এটাও দেখেছি যে খুব বয়স্ক মানুষকে নিয়ে চলে আসলো, বা একটা স্ট্রোক বা প্যারালাইসিস হয়েছে সেরকম মানুষকে গাড়িতে করে নিয়ে চলে আসলো। তখন আপনার কাজ হবে কি, আপনি যে মানুষগুলোকে স্ক্রিন করছেন, ধরুন NCDর জন্য স্ক্রিন করছেন, NCDর জন্য স্ক্রিন করছেন, ওরাল হেলথ, সেটা আপনি চেক করে নিচ্ছেন, ব্রেস্ট ক্যান্সার রিগার্ডিং আপনি কিছু জেনে নিচ্ছেন। আশা দিদিমণি সিভ্যাক ফর্ম ফিল আপ করে আপনার কাছে আসছে, ওখানে PHQ-2 যেটা মেন্টাল হেলথের সেটা রয়েছে, তার সাথে COPD, টিউবাকুলোসিস, লেপ্রোসি, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, সমস্ত সিমটমসগুলো ওখানে রয়েছে। তারপরে আপনার ওই ফর্মের প্রথম যে জায়গাটা আছে, মানে আপনি যদি ধরুন ফ্যামিলি ফোল্ডার ফিল আপ করেন, সেখানে এক জায়গা আছে যে এমন কাউকে পেয়েছেন কিনা ওই ফ্যামিলিতে যে কিনা শয্যাশায়ী বা চাক্ষুষ ত্রুটি রয়েছে। ওই জায়গাগুলো যখনই আপনি পাবেন সিভ্যাকে যে চাক্ষুষ ত্রুটি রয়েছে বলে আশা দিদিমণি হ্যাঁ করেছে, সেটা পেলেন।
বা PHQ নাইন সেখানে, বা আপনি যেখানে সিব্যাকের জায়গাগুলো সেখানে কিছু এমন কিছু সিভিয়ার কেস পেয়েছেন, আপনাকে সচেষ্ট হতে হবে, তখন সঙ্গে সঙ্গে সচেতন হতে হবে। সাথে যখন মানুষগুলো আসছে সেই মানুষগুলোকে নিয়ে আসছে যে দিদি আমি সিব্যাক ফিল আপ করেছি, এই মানুষগুলোকে আমি ডাকলাম। ধরুন কোনো একটা আশা দিদিমণির আউটরিচ ক্যাম্পে আপনি গেলেন, বললেন যে আমি তোমার এলাকাতে যাব, তাহলে ডেফিনেটলি তাকে আগে থেকে অ্যাওয়ার করলেন যে তুমি সিব্যাকগুলো কিন্তু করে রাখো, সেদিন সিব্যাক নিয়ে আসবে আমার কাছে, আর সঙ্গে সঙ্গে তোমার ওই মানুষগুলোকে নিয়ে আসবে। মোটামুটি একটা ছকে বাধা থাকবে যে এই মানুষগুলোই আসবে। এবার এক্সেসিভ অন্য একটা দুটো মানুষ আসতেই পারে, সেটা আপনার অপরচুনিস্টিক হতে পারে। আর সিব্যাক আশা দিদিমণি আগে করে রাখবে, সিব্যাকও আপনার কাছে দিল, মানুষগুলো আপনার কাছে এলো, সিব্যাকটা দেখবেন, সিব্যাক দেখলেন যে এই ব্যাপারটা আছে, শয্যাশায়ী বা চাক্ষুষ ত্রুটি দিদিমণি কিন্তু আপনাকে দিয়েছে, বা অন্য পয়েন্টে আপনি কিছু প্রবলেম আছে যেটা আপনি আইডেন্টিফাই করেছেন, তখন এবার মানুষটাকে আপনি স্ক্রিন করলেন। যদি এমন কেস হয় যে কিনা এমন যেগুলো প্যালিয়েটিভ কেয়ার আমাদের দিতে হবে এমন ডিজিজের ক্ষেত্রে সেই মানুষগুলোকে আমি স্ক্রিন করি, তাহলে সেটা কিন্তু আমি টোটাল ক্লায়েন্ট স্ক্রিন ফর প্যালিয়েটিভ কেয়ার সেটা দেখাতে পারি। যেমন আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলে দিই, দেখুন আমরা প্যালিয়েটিভ হু নিডস প্যালিয়েটিভ কেয়ার, কাদেরকে প্যালিয়েটিভ কেয়ার দিব, তার মধ্যে প্রথম পয়েন্টে আছে কি কার্ডিওভাস্কুলার ডিজিজ। ফার্স্ট মেইন যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে সাফার করছে, সেটা হতে পারে করোনারি আর্টারি ডিজিজ, ইসচেমিক হার্ট ডিজিজ, সেগুলো হতে পারে ক্যান্সার, ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস, HIV AIDS, organ failure like heart failure, lungs failure, kidney failure, chronic neurological diseases, Parkinson's disease, stroke or spinal cord injuries, old age conditions যেমন Alzheimer's disease, children with cerebral palsy or birth defect। এগুলো কিন্তু আপনার জানা যে এগুলো হলে কিন্তু তাদের প্যালিয়েটিভ কেয়ার দেওয়ার প্রয়োজন হয়, কেননা লাইফ লং সাফারিং থাকে এবং সিভিয়ার সাফারিং থাকে। এমনকি এর মধ্যে কিছু আছে যেমন টার্মিনাল ইলনেস, একদম এন্ড ডিজিজ, টার্মিনাল ইলনেস, যা এমন অবস্থা হতে পারে সে ডাইং, পুরো মৃত্যুসজ্জায় রয়েছে, এরকম কন্ডিশন। এমনকি এমন কন্ডিশন হতে পারে যে কিনা লাইফ লং সাফার করবে, যার ফলে ফ্যামিলিদের মানে ফ্যামিলি যারা আছে তারাও কিন্তু সাফার করছে। স্বাভাবিকভাবে আপনাকে স্পিরিচুয়াল, মেন্টাল, সাইকোসোশ্যাল সাপোর্ট দিতে হবে কাকে, সাথে সিমটোমেটিক রিলিজ পেশেন্টকে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি মেম্বারকে, যাতে ওভারঅল টোটাল ফ্যামিলি মেম্বার প্লাস ওই মানুষটার যাতে ওদের লাইফের কোয়ালিটিটা ইমপ্রুভ হয়, এটা তো উদ্দেশ্য। এবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখুন এই কথাটা এখানে কি বলেছে, ইট ইজ নট অনলি ফর ক্যান্সার। এমন নয় যে শুধু ক্যান্সার পেশেন্টকে আমি প্যালিয়েটিভ কেয়ার দেবো, সেটা নয়। ইট ইজ নট অনলি পেইন ম্যানেজমেন্ট, শুধুমাত্র পেইন ম্যানেজ করবো সেটাও নয়। ইট ইজ নট অনলি ফর টার্মিনাল ইলনেস, এটা এমন নয় যে শুধু টার্মিনাল ইলনেস পেশেন্টকেই দেবো, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। ক্যান্সারের শুধু ক্যান্সার না, শুধু ক্যান্সার নয়। শুধু পেইন রিলিভ করবো সেটাও প্যালিয়েটিভ কেয়ার নয়। শুধু টার্মিনাল ইলনেসে দেবো সেটা নয়, আরও ব্রড কিছু। সেটা কি, যদি হয় এমন সিরিয়াস হেলথ রিলেটেড কোনো সাফারিং অফ পেশেন্ট অ্যালং উইথ কেয়ার অফ ফ্যামিলিজ, তার মানে পেশেন্ট এবং ফ্যামিলি তারা যদি সাফার করে এমন কিছু সিরিয়াস হেলথ রিলেটেড সাফারিংয়ে, সেটার ক্ষেত্রে আমরা দেবো এই প্যালিয়েটিভ কেয়ার। কেন দেবো? কেন এটা রিলিভ করে সাফারিং এবং ইমপ্রুভ করে কোয়ালিটি অফ লাইফ, বোথ লাইফ অ্যান্ড ডেথ। যদি মরে যাওয়ার পরে ফ্যামিলি মেম্বারদেরকে আমরা তখনও কেয়ার চলবে প্যালিয়েটিভ কেয়ারটা, বেবারিমেন্টের পর তাদের মেন্টাল সাপোর্টের জন্য, তাদের পরবর্তী লাইফটা আরও আসতে খুব তাড়াতাড়ি ওর সাথে মানিয়ে নিয়ে সে ঠিক করে আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারে, সেই জন্য। তাই শুধুমাত্র ক্যান্সার পেশেন্টকে দেবো তা নয়, শুধুমাত্র পেইন রিলিভ করা আমার কাজ প্যালিয়েটিভ কেয়ার তাও নয়, শুধু টার্মিনাল ইলনেসের ক্ষেত্রে দেবো তা নয়। এমন যদি কোনো ডিজিজে সাফার করে যেটা কিন্তু কিনা একটা বড় সাফারিং হয় পরে পেশেন্টদের জন্য এবং ফ্যামিলি মেম্বারদের জন্য, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্যালিয়েটিভ কেয়ার দেবো। তাহলে এবার কি আসছে, যদি এই ডিজিজগুলোর মধ্যে এমন কোনো ডিজিজ আমি পাই যে কিনা লাইফ লং সাফারিংয়ের একটা গল্প আছে, এরকম কেস যদি পাই, সেগুলোকেও কিন্তু আমরা অবশ্যই করে, তার সাথে বয়স্ক এজেড যারা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু সেই মানুষগুলোকে যাদের প্যালিয়েটিভ কেয়ারের নিড থাকার পসিবিলিটি রয়েছে, যেগুলো কেস দেখালাম, সেই মানুষগুলোকে যদি আপনি স্ক্রিন করেন, সেই প্রত্যেকটা মানুষকে আপনি ধরে নেবেন যে এগুলো আমার বেনিফিশিয়ারি, তারা আপনার বেনিফিশিয়ারি। কি বললাম, ওই যে ডিজিজগুলো আমি দেখালাম সেগুলোতে সাফার করছে এমন লোক এবং এজেড যারা আছে তাদেরকে আপনি ধরে নেবেন যেটা এরা আপনার বেনিফিশিয়ারি। এই বেনিফিশিয়ারিগুলোকে আপনি কতজনকে, এদের মধ্যে কতজনকে আপনি স্ক্রিন করলেন ফর প্যালিয়েটিভ কেয়ার,
এগুলো এই ডিজিজের পেশেন্ট, তাহলে দেখি তো তার প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন আছে কিনা। তখন আপনি তার স্ক্রিন করলেন। এই যে কতজনকে এগুলো পেলেন, কতজনকে আপনি স্ক্রিন করলেন, সেটা কিন্তু আপনার প্যালিয়েটিভ স্ক্রিন ফর প্যালিয়েটিভ কেয়ার হবে। এটা এমন নয় আপনি যত মানুষকে স্ক্রিন করেছেন সব এখানে বসিয়ে দেবেন, সেটা নয়। এমন নয় যে শুধুমাত্র ক্যান্সার পেশেন্ট তাকে বসিয়ে দিলেন, তা নয়। যত এরকম সিরিয়াস ইলনেস রয়েছে সব পেশেন্টকে আপনি করছেন, দেখতে চাইছেন, দেখছেন স্ক্রিন করে যে তার প্যালিয়েটিভ কেয়ারের নিড আছে কিনা, সবগুলোকে আপনি স্ক্রিনিংয়ে দেখাবেন। এবং সেটা যুক্তি আপনার কাছেই থাকবে যে কেন আপনি তাকে স্ক্রিনিংয়ের জন্য দেখালেন। আপনি বলবেন এই ডিজিজ সাফার করছে এই জন্য আমি দেখালাম বা এই জন্য। এখানে আবার দেখায় দেখুন চাইল্ডহুড ডিসঅর্ডার বলে একটা অপশন থাকে, এখানে দেখুন অ্যাংজাইটি ডিসঅর্ডার, এডিএইচডি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ডিপ্রেশন অ্যান্ড আদার মুড ডিসঅর্ডার, সেগুলো যদি এইগুলো সিজোফেনিয়া, ইটিং ডিসঅর্ডার, লার্নিং ডিসঅর্ডার, এগুলো সমস্ত কিন্তু চাইল্ডহুড ডিসঅর্ডার মধ্যে আসছে, যেটা আমাদের পয়েন্টে আছে। সিস্টিক ফাইব্রোসিস, সিজার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, oppositional deficient disorder, conduct disorder, PICA, rumination disorder, এগুলো যত আছে সমস্ত কিন্তু আমি এদের যদি সেটা এই ডিজিজগুলোই এমন হয় যেটা সিভিয়ার সাফারিংয়ের দিকে নিয়ে গেছে পেশেন্টকে বা ফ্যামিলি মেম্বারদের, তার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন পড়বে। যদি সেটা চরম সাফারিং হয়, সিভিয়ার সাফারিং হয়, তাহলে কিন্তু সেটা প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে পড়বে। মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইন ডিসঅর্ডারের মধ্যে যেমন ডায়াবেটিস, থাইরয়েড ডিসঅর্ডার, কুশিং সিনড্রোম, অ্যাডিসন্স ডিজিজ, অ্যাক্রোমেগালি অর জাইগেন্টিজম, diabetes, gout, inherited metabolic disorder, high blood pressure, high blood sugar, excessive abdominal fat, high cholesterol, heart disease, stroke, এগুলো যদি এমন হয় যেটা আপনাকে লাইফ লং সাফারিং দিচ্ছে বা সেটা সিভিয়ার হেলথ সাফারিং দিচ্ছে ফ্যামিলিকে এবং পেশেন্টকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যালিয়েটিভ কেয়ার দেওয়ার প্রয়োজন পড়বে। তাহলে এমন ডিজিজে যদি কেউ সাফার করে থাকে আপনি জানেন, সেগুলোকে আপনি স্ক্রিনিং দেখাবেন। আশা করি এই পয়েন্টটা বোঝা গেল। এটা কিন্তু আপনাকে কেউ বলতে পারবে না যে এতগুলোই হবে, এতগুলো স্ক্রিন করছে এতগুলো হবে, ব্যাপারটা এমন নয়। এটা আপনার বোঝার জায়গা যে কোন কোন ক্ষেত্রে মানুষকে প্যালিয়েটিভ কেয়ার দেওয়া যে প্রয়োজন পড়তে পারে। যাদের ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন দেওয়ার পড়তে পারে সেই মানুষ, সেরকম যতগুলো মানুষকে আপনি স্ক্রিন করেছেন প্যালিয়েটিভ কেয়ারের জন্য, প্রত্যেকটাকে টোটাল যোগ করে সেখানে বসাতে হবে। এইখানে সেটা আউটরিচ সেশনে গিয়ে যখন করছেন বা আপনি ফিল্ড অ্যাক্টিভিটি কোনো কিছু করতে গেছেন, সেখানে কাউকে পেয়েছেন, স্ক্রিনিং করেছেন, সেটা আপনি এখানে বসাবেন। এবার কি বলছে, টোটাল পেশেন্ট প্রোভাইডেড উইথ হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার। স্ক্রিনিং আপনি করলেন, এবার যাদের মধ্যে স্ক্রিন করে আপনি বুঝতে পারলেন এদের প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন আছে, সেটা আপনি পুরো বেনিফিশিয়ারি লিস্টে করে নিলেন। এই যে এদের আমি স্ক্রিন করে জানতে পারলাম এদের প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন, আপনি লিস্ট আউট করলেন যে এদের প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন আছে, আপনার প্যালিয়েটিভ কেয়ার রেজিস্টারে করে নিলেন। এবার তাদের মধ্যে কাদের আপনি হোম বেসড কেয়ার দিয়েছেন। এবার এই ছয়ের মধ্যে আবার কতগুলো ভাগ আছে, কি কি ক্ষেত্রে আপনি দেবেন ওরা ডিভাইড করে দিয়েছে। একটা হচ্ছে ক্যান্সার, যেটা আমি আগেই বললাম আমাদের ওইখানেই আছে ক্যান্সার। এখানে রইল ক্যান্সার। সেটার মধ্যে কি ওরাল, ব্রেস্ট, সার্ভিক্যাল এবং আদার ক্যান্সার, অনেক ক্যান্সার থাকতে পারে সেগুলোর মধ্যে। এবার আপনি যদি পান যে আপনি পেলেন, এতগুলো জনকে পেলেন, তার মধ্যে ক্যান্সার কয়েকজন রয়েছে, তার মধ্যে এবার আপনি হোম বেসড কেয়ার দিতে গেলেন। যেই ক্যান্সারের যদি পান, ওরাল ক্যান্সারের জন্য যদি পান, দেখা গেলো ওরাল ক্যান্সারের জন্য হয়তো ট্রিটমেন্ট চলে, ওরাল হেলথ খুব খারাপ, সেখানে আপনি ওরাল কেয়ার দিলেন বা আপনি তাকে হেলথ অ্যাডভাইস দিলেন, যে কেয়ার প্রোভাইডার তাকে শিখিয়ে দিলেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনি যেই কজনকে দিয়েছেন আপনি সেটাকে বসাবেন। ব্রেস্ট ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে বসাবেন, ব্রেস্ট দেখা গেলো কেটে বাদ গেছে, কিন্তু তার যে মেন্টাল সাফারিংটা, যে টেনশন, যে ব্যাপারটার মধ্যে তো গেছে রিসেন্টলি, সেটা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি, তাকে আপনাকে প্যালিয়েটিভ কেয়ার দিতে হবে, সেটা আপনি বসালেন। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে সেম টু সেম, আদার যদি ক্যান্সারের কারণ হয় সেক্ষেত্রে আপনি এখানে বসিয়ে দিলেন। তা আপনি যদি হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার দেখা গেলো এক মাসে আপনি 6 জনকে দিলেন, সেটাকে আপনাকে এবার ডিভাইড করে এখানে বসাতে হবে কোনটাই আপনি কত দিয়েছেন। ক্যান্সার কেসটা গেল। এবার সিভিডি অ্যান্ড আইএসডি ইনক্লুডিং স্ট্রোক, কার্ডিওভাস্কুলার ডিজিজেস, করোনারি আর্টারি ডিজিজ বা ইসচেমিক হার্ট ডিজিজ, এরকম কেসে এরকম আছে পেশেন্ট কয়জন যাকে আপনি প্যালিয়েটিভ কেয়ার দিয়েছেন হোম বেসড, সেটা আপনি বসালেন। দেন মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রিন ডিসঅর্ডার, আমি যেটা দেখালাম এই মেটাবলিক এন্ডোক্রিন ডিসঅর্ডার, ডায়াবেটিস, থাইরয়েড, কুশিং সিনড্রোম, অ্যাডিসন্স ডিজিজ, অ্যাক্রোমেগালি ও জাইগেন্টিজম,
হাইপোপ্যারাথাইরয়েডিজম, ডিসঅর্ডার্স অফ পিউবার্টি, রিপ্রোডাক্টিভ ফাংশন, এগুলো রিগার্ডিং যদি এমন কিছু হয়, এমন সিরিয়াস ইস্যু হয়েছে যেটাকে আপনাকে প্যালিয়েটিভ কেয়ার দিতে হচ্ছে, সেটাকে কিন্তু আপনি ওখানে গিয়ে বসাবেন। এরকম যদি আপনার কোনো কেস থাকে ওখানে বসালেন। দেন চাইল্ডহুড ডিসঅর্ডার যেটা আমি দেখালাম, এইগুলো হচ্ছে চাইল্ডহুড ডিসঅর্ডার। দেখুন এগুলো সব চাইল্ডহুড ডিসঅর্ডার। এরকম যদি কেউ থাকে, আপনি সেরকম যদি কোনো কেস পান, তাহলে আপনি দেবেন। এই চাইল্ডহুড ডিসঅর্ডারের মধ্যে কিন্তু সেরিব্রাল পলসি, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ডের কোনো সমস্যা, তারপরে ধরুন জাইগেন্টিজম, এরকম যদি কিছু থাকে যে কিনা বার্ডেন হয়ে গেছে, ফ্যামিলির জন্য বার্ডেন, এবং তার বেশ কিছু সিমটমও রয়েছে, এর ফলে সে সাফার করছে, ফ্যামিলি মেম্বার সাফার করছে, এরকম যেগুলো আছে, যেমন চাইল্ডহুড ডিসঅর্ডারের মধ্যে আমি এগুলো বললাম, যে চাইল্ডহুড ডিসঅর্ডার, এগুলো সমস্ত কিন্তু এর মধ্যে চলে আসবে। সেটা আপনি এখানে বসালেন। যদি এমন কোনো পেশেন্ট পান তাহলে এখানে বসাবেন। আর এমন কিছু পেলেন যে এগুলোর মধ্যে হচ্ছে না, আর অন্য কোনো কারণের জন্য তাকে প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন আছে, সিভিয়ার সাফার করছে ওই ইস্যুর জন্য, সেটা আপনি এখানে বসালেন। তাহলে এর মধ্যে আপনার টোটালটা চলে এলো। যদি 6 জন হয়, তারপরে এর মধ্যে ডিভাইড করে আপনাকে এগুলো অপশানে তো বসাতে হবে। নাও এবার পরের পয়েন্টটা কি বলছে, টোটাল পেশেন্ট প্রোভাইডেড উইথ হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার। হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার ওল্ড, মানে আপনি এই মানুষটাকে আগের মাসেও প্যালিয়েটিভ কেয়ার দিয়েছেন, মানে ফলো আপ কেস, আগের মাসেও তাকে আপনি প্যালিয়েটিভ কেয়ার দিয়েছেন, এই মাসেও দিচ্ছেন, এমন কজন আছে। তারপরে দেখুন 6 নম্বর পয়েন্টটা আলাদা, যে আপনি হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার কজনকে দিয়েছেন, 6 নম্বর পয়েন্টটা আলাদা। এখানে আপনাকে কি বলেছে, টোটাল পেশেন্ট প্রোভাইডেড হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার ওল্ড, যেটা ফলো আপ আগের মাসে করে দিয়েছেন, এই মাসেও করেছেন, সেরকম কেস কটা আছে সেটা এখানে বসাবেন। তাহলে ওল্ড মানে কিন্তু ফলো আপ, আগের মাসে দিয়েছিলেন বা তার আগের মাসে দিয়েছিলেন বা 2-3 মাস আগে দিয়েছিলেন, তাকে আবার এখন দিচ্ছেন, আপনার অলরেডি প্যালিয়েটিভ কেয়ার পেয়েছে সেই মানুষটা, সেটা কিন্তু এখানে বসবে। মানে এটা হচ্ছে কিন্তু ফলো আপ কেস, সেকেন্ড টাইম প্যালিয়েটিভ কেয়ার পাচ্ছে। 8 নম্বর পয়েন্ট কি বলছে, টোটাল নাম্বার অফ পেশেন্ট রেফার টু দ্য প্যালিয়েটিভ কেয়ার ইউনিট। ধরুন আপনি এমন কোনো পেশেন্টকে পেলেন, এটা কিন্তু আপনাকে গোলালে হবে না যে আপনি টোটাল কজনকে হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার দিয়েছেন, তার মধ্যে এই পয়েন্ট নয়, কিন্তু এটা কিন্তু আলাদা পয়েন্ট, এটা কিন্তু 8 নম্বর পয়েন্ট, ওটা কিন্তু 6 ছিল, 6 মধ্যে আপনি ডিভাইড করে দিয়ে দিয়েছেন, অলরেডি চলে গেল। ফলো আপ কজনকে করেছেন সেটা আলাদা পয়েন্ট, 6 মধ্যে নেই, সেটা আপনি বসালেন। টোটাল নাম্বার অফ পেশেন্ট রেফার টু প্যালিয়েটিভ কেয়ার ইউনিট। ধরুন এবার আপনি ওরকম ডিজিজের কোনো পেশেন্টকে পেলেন, বা আপনার এমন হতে পারে যে কিনা এমন কেস পেলেন, স্ট্রোকের পেশেন্টের কেস পেলেন, সে হসপিটাল থেকে স্ট্রোকের ট্রিটমেন্ট নিয়ে এসছে, কিন্তু তার সিমটোমেটিক রিলিফ দরকার, এমন কিছু সিমটমস রয়েছে, সিমটোমেটিক রিলিফ দরকার, বা এমন কিছু কন্ডিশন যেটা আপনি কিছু করতে পারছেন না। আপনার মনে হয়েছে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, যেটা কিনা টার্সিয়ারি কেয়ার ইউনিটগুলো হয়, যেগুলো রিহ্যাবিলিটেশন দেওয়া হয়, তেমন কোনো জায়গায় আপনার পাঠানো দরকার, তাকে আপনি সলভ করতে পারছেন না, এমন কিছু সাফারিংস রয়েছে যেটা অ্যাক্টিভ রিলিজ দরকার, যেটা আপনার পক্ষে সম্ভব নয়, তেমন যদি কাউকে পেয়ে থাকেন, তাহলে বাড়ির লোককে বুঝিয়ে আপনি দেখালো সেই প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের সাথে যোগাযোগ করে তাকে আপনি তার কাছে পাঠিয়ে দিলেন, সে আপনার রেফারেল যে স্লিপ আছে সেটা লিখে স্ট্যাম্প করে কিছু করে আপনি পাঠিয়ে দিলেন প্যালিয়েটিভ কেয়ারের জন্য, সেই জায়গাটা জেনে শুনে নিয়ে আপনাকে পাঠাতে হবে ডেফিনেটলি, আদারওয়াইজ গেলে তো কোনো কাজ হবে না। এমন যদি আপনি করে থাকেন, তাহলে তাকে আপনাকে প্যালিয়েটিভ কেয়ারে রেফার কজন করেছেন সেটা আপনি বসাবেন। আন্দাজে কিন্তু মানুষকে রেফার করে দিয়েছি বলে করে দিলেন সেটা কিন্তু চলবে না, আপনাকে সেইভাবে করে নিতে হবে। এমনকি আপনার প্যালিয়েটিভ কেয়ারের যে রেজিস্টার আছে সেখানে আপনাকে এটাকে বসাতে হবে যে প্যালিয়েটিভ কেয়ার দিয়েছি, এবং ফলো আপে যে কলম আছে বা রেফারের একটা কলম রাখতে হবে যে আমি একে রেফার করেছি, কোথায় আপনাকে সেটা মেনশন করতে হবে, আমি এখানে রেফার করেছি। পরে আপনাকে সেই পেশেন্টটাকে কিন্তু ফলো আপ করতে হবে, সে রেফারে গেল, সেখানে কি হলো না সেটা আপনাকে কিন্তু পরে মেনশন করতে হবে সেই রেজিস্টারে। এবার যে প্যালিয়েটিভ কেয়ারের টুল কিট আছে, দেখবেন একটা ফরম্যাট আছে, যেখানে ওই পেশেন্ট সম্পর্কে আপনি প্রথমবার যদি তাকে প্যালিয়েটিভ কেয়ার দিয়ে থাকেন, সেখানে কিন্তু আপনাকে ফিল করতে হবে পুরোটা, সে কী ট্রিটমেন্ট নিচ্ছে, কী ওষুধ খাচ্ছে, কী কী কেয়ার নিয়েছে, তার কী কন্ডিশনস হয়েছে, আপনি কী ফাইন্ডিংস পেলেন, ভাইটাল সাইনগুলো সমস্তটা কিন্তু তাকে ফিল আপ করতে হবে প্রথমবারের জন্য। সেকেন্ডবার যখন আপনি যাবেন তখন পুরো ফিল আপ করতে হচ্ছে না, আপনি সেকেন্ড টাইমে ডেট দিয়ে ফলো আপ বলে আপনি তাকে কিন্তু আবার কী কী ফাইন্ডিংসগুলো পেলেন, স্পেসিফিক জিনিস যদি নতুন করে কিছু পান, আপনি এই স্পেসিফিক কেয়ার দিয়েছেন বা এই মেডিসিন অ্যাড হয়েছে বা আপনি টেলিমেডিসিনের থ্রু দিয়ে আইডেন্টিফাই করে এই ভিটামিনসটা আপনি দিয়েছেন বা এটা জিনিস দিয়েছেন, সেটা আপনি স্পেসিফিক্যালি মেনশন করুন। পরের মাসে যখন আবার যাবেন, আবারও সেরকমভাবে আপনি ডেট দিয়ে সেদিন আপনি পার্টিকুলারলি কী দিয়েছেন নতুন কিছু সেটা আপনি মেনশন করুন। ওগুলো কিন্তু প্রত্যেকটা পেশেন্টের জন্য লাগবে। দেন পরেরটা টোটাল নাম্বার অফ কেয়ার গিভার সিন ইন দ্য হোম বেসড কেয়ার।
আপনি হোম বেসড কেয়ার দিতে গেলেন, দিতে গিয়ে আপনি দেখলেন যে কেয়ার গিভারও রয়েছে, মানে একজন স্পেসিফিক লোক আছে যে কিনা ওনাকে টেক কেয়ার করে, সেরকম কয়জনকে আপনি পেয়েছেন সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে। এই হচ্ছে ফরম্যাট। আশা করি সবার বোঝা গেল। যদি কারো এখনো কনফিউশন থাকে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যদি কোনো কন্টেন্টের প্রয়োজন এই রিগার্ডিং আমাকে যদি জানান, আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো আপনারা একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই জায়গাটার কথা আমি একটু বলে দিই, অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিসপেন্সিং অফ এসেনশিয়াল নার্কোটিক ড্রাগ, এগুলো কিন্তু আমাদের একটাও আমাদের ক্ষেত্রে হবে না। নট অ্যাভেলেবেল বলেই আপনি দেবেন, এনে বলেই আপনি এখানে কিন্তু দেবেন, এনে করে কিন্তু এখানে সব দিয়ে দেবেন, দিয়ে এখানে তো আপনার সিগনেচার দিয়ে ডেট দিয়ে আপনি রিপোর্টটা করে দিলেন। এই কিন্তু রিপোর্টিং ফরম্যাট। এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক, আর এই জায়গা কিন্তু এমনভাবেই আপনাকে রিপোর্ট করতে হবে। আশা করি আপনাদের সবার ক্লিয়ার হবে, যদি না হয় তাও আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।